স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। খালিদ খেতে খেতে বলল, না, আমিও বেরোবো, তোর ভাবিরও কাজ আছে। কাসফি ও খালিদ উঠে রেডি হতে উপরে চলে গেল। মাহমুদ কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কেবিনে ঢুকতেই কাসফির টেবিলের উপর রাখা বুকেটাতে চোখ পড়ল। কাসফি খুশি হলো খালিদ তার জন্য বুকে পাঠিয়েছে ভেবে। বুকে থেকে চিরকুট উঠিয়ে চোখের সামনে ধরতেই মুহূর্তেই কাসফির চেহারার রং পরিবর্তন হয়ে গেল। যেখানে তার বিয়ের ব্যাপারটা একেবারেই গোপন ছিল, সেখানে ফরহাদ মির্জা পর্যন্ত বিয়ের খবর পৌঁছে যাওয়া একেবারেই তুচ্ছ ব্যাপার নয়। বিচক্ষণ কাসফির প্রথম যে কথাটা মাথায় এলো, শত্রু তবে নিজে ঘরেই আছে, কিন্তু এই মুহূর্তে এসব চিন্তা নিয়ে বসে থাকা যাচ্ছে না। 3 দিনের সেমিনার শেষে আজ হসপিটালে ফিরে দেখা গেছে রোগীর ঢল নেমেছে। কাসফি রোগী দেখায় মনোযোগী হলো। আজ সারা দিনের রোগীর চাপ আর বিকেলের পর মিটিং শেষ করতে করতে কাসফির হসপিটাল থেকে বেরোতে সন্ধ্যা 7টা বেজে গেল। খালিদ তাকে নিতে এসে 1 ঘন্টা অপেক্ষা করে কাসফির দেখা পেল। বাসায় পৌঁছে কাসফি লিভিংয়ে কিছুক্ষণ সবার সাথে কথা বলল। খালিদ কাসফিকে জহুরি নজরে পরখ করছে। গায়ে আবায়া, মাথায় হিজাব, সবসময়কার সাধারণ বেশভূষা। চেহারাটা কেমন মলিন হয়ে আছে, বোধহয় সারা দিনের খাটুনিতে। মায়াময় গভীর চোখ দুটোতে আজ রাজ্যের ক্লান্তি। খালিদের এত মায়া লাগছে, নিজেকে কেমন ব্যর্থ মনে হচ্ছে। সে থাকতেও কাসফিকে কেন এত পরিশ্রমের কাজ করতে হচ্ছে। খালিদ চট করে সিদ্ধান্ত নিল, দুটো বাচ্চা নিয়ে নিলে কেমন হয়। কাসফিকে ঘরে আটকানোর এর চেয়ে সুন্দর টোটকা এই মুহূর্তে আর মাথায় আসছে না। লিভিংয়ে জাহানারা, শফিক সাহেব ও হুর বসে আছে। জাহানারা টিভিতে নাটক দেখছেন, হুর শফিক সাহেব থেকে দাবা খেলা শিখছেন। কাসফি বলল, বাবা, আমাকেও শেখান প্লিজ। আচ্ছা মা, আগে তুমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। জাহানারা উঠতে উঠতে বললেন, আমি টেবিলে খাবার দিচ্ছি, তুমি এসো মা। খালিদ কারো পরোয়া না করে এগিয়ে এসে কাসফির হাত ধরে বললেন, চলো। কাসফি কিছুটা লজ্জা পেলেও খালিদের সাথে উপরে উঠে গেল। রুমে ঢুকেই কাসফি ফ্রেশ হয়ে নিল। একটা লম্বা শাওয়ার নেওয়ার পর একটু ভালো লাগছে। কাসফি একটা বাসন্তী পাড়ের মেরুন মণিপুরি শাড়ি পরেছে। রংটাতে কাসফির ক্লান্ত শরীরের সৌন্দর্য আরো নিখুঁতভাবে ফুটে উঠেছে। কাসফি ড্রেসিং টেবিলের সামনে এসে হাতে মুখে ময়শ্চারাইজার লাগালো। খালিদ এক মনে কাসফিকেই দেখছে। এগিয়ে এসে কাসফিকে জড়িয়ে ধরলো। হুঠাৎ জড়িয়ে ধরার কি হলো কাসফি বুঝলো না। এরই মধ্যে খালিদ অধরে অধর মিলিয়ে দিল। দীর্ঘ সময় প্রেমের আদান প্রদান শেষ করে চোখের পাতায় চুমু খেলো। আবেগ মিশ্রিত গলায় বলল, চার্জ শেষ হয়ে গিয়েছিল। সেই কোন সকালে আদর করেছিলাম, ওই চার্জ এতক্ষণ থাকে নাকি? কাসফি অবাক হয়ে বলল। আমি চার্জার? খালিদ দুষ্টু হেসে বলল, না, তুমি প্রসেসর, তোমার ভালোবাসা আমার পাওয়ার। কাসফি বলল। ক্ষুধা পেয়েছে। খালিদ কথা না বাড়িয়ে কাসফিকে নিয়ে নিচে নেমে এলো। জাহানারা চা ও কয়েক রকম নাস্তা সাজিয়েছে। কাসফি খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে ইতস্তত করে বলল, মা, আমি কয়টা ভাত খেতাম, আসলে 8টা বেজে গেছে তো আমি ডিনার আগে আগেই করে নিই। জাহানারা অবাক হয়ে বলল, এটা এভাবে বলার কি আছে মিনু? হাত দিয়ে আয় ভাবির জন্য। মিনু জি খালাম্মা বলেই দৌড়ে গেল। ভাত সামনে দিতেই কাসফি 1 মিনিটও দেরি না করে ভাত খেতে শুরু করলো। জাহানারা কাসফির মাথায় হাত বুলিয়ে বলল। আরে আরে, আস্তে খাও। জাহানারা আবারও বলল, তুমি কি খেতে পছন্দ করো? আমাকে বলো মা, আমি বানিয়ে দিব। কাসফি জাহানারার হাত টেনে নিজের গালে ছোঁয়ালো, বলল, আমি সব খাই মা, ক্ষুধার সময় আমার আপনার হাতের এই খাবারটাও অমৃত মনে হচ্ছে। কাসফি খুব দ্রুত খাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে সে খুব ক্ষুধার্ত। খালিদের খুব রাগ হলো, নিশ্চয়ই কাসফি দুপুরে না খেয়ে আছে। বাহিরের খাবার কাসফি খায় না, মাকে বললেই তো মা খাবার পাঠিয়ে দিত। কাসফি রুমে এসে ল্যাপটপ নিয়ে বসলো। খালিদ তাকে কিছুই বলল না। খালিদও ল্যাপটপ নিয়ে কিছু কাজ করছে। লাভ ম্যারেজে 10% ডিসকাউন্টের অ্যাড পাবলিশ করেছে। খালিদ সেটাই কেমন হয়েছে দেখছে। এছাড়াও কিছু মেইল দেখছে। আগামী মাসে হুরের ক্লোদিং ব্র্যান্ডের আরও 2টো আউটলেট খোলা হচ্ছে, একটা মিরপুর ও একটা উত্তরায়। বনানীতে অনেক খুঁজেও শোরুম পাওয়া যায়নি। খুব তোড়জোড় চলছে। খালিদ হুরের উপর কোনো চাপ দেয় না। ওর কাজ শুধু ড্রেস ডিজাইন করা আর নিজের স্টাডিতে ফোকাস করা। সব সে একাই সামলে নিচ্ছে। নতুন আউটলেটের ব্যাপারে কাসফিকেও এখনো জানায়নি। আগে সব হোক,
ওপেনিং এর দিন তো সবাই দেখবেই। খালিদের এই এক স্বভাব, নিজের কাজ নিজে চুপচাপ করে যায়। খালিদ 10টার দিকে রুম থেকে বেরিয়ে ছাদে গেল। একটা সিগারেট খেতে ইচ্ছা করছে। কাসফের নিষেধের পর সে আর সিগারেট খায়নি। মাহমুদকে কল করে সিগারেট নিয়ে উপরে আসতে বলল। মাহমুদ ছাদে এসে চিন্তিত কণ্ঠে বলল, তুই ঠিক আছিস? খালিদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাত বাড়িয়ে বলল, আছে, সিগারেট দে। মাহমুদ সিগারেটের প্যাকেট ও লাইটার এগিয়ে দিয়ে বলল, কোনো সমস্যা না হলে সিগারেট চাইছিস কেন? কাজের প্রেশার, তাই টেনশন লাগছে, তুই চিন্তা করিস না। কটা দিন ছুটি নিয়ে একটু ঘুরে আয় কোথাও থেকে। কাশ্মীর যেতে পারবে বলে মনে হয় না। মাহমুদ কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করলো। তুই হ্যাপি তো? খালিদ মাহমুদের দিকে তাকিয়ে হেসে ফেলল, বলল, অনেক হ্যাপি। আমার তো নিজেকে এখন পূর্ণ মনে হয় মাহমুদ, এতটা পূর্ণ যে এখন মরে গেলেও জীবনে কোনো আফসোস থাকবে না। তবে কাশফিকে নিয়ে আমি 1000 বছর বাঁচতে চাই। কথা শেষ করে খালিদ আবারও হাসলো। কি অদ্ভুত সুন্দর সেই তৃপ্তির হাসি। মাহমুদ ভাইকে জড়িয়ে ধরলো। খালিদ ঘরে ফিরে দেখলো কাসফি শুয়ে পড়েছে, তবে ঘুমায়নি। ঘরের বাতিও জ্বেলে রেখেছে। খালিদ ঘরের সকল বাতি নিভিয়ে বেড সাইড ল্যাম্প জ্বালালো। বিছানায় শুয়ে কাসফিকে বুকে টেনে আদরে আদরে ভরিয়ে দিতে দিতে বলল, আমাকে রেখে শুয়ে পড়েছো কেন? কাসফি ঘুম জড়ানো গলায় বলল। ঘুম পাচ্ছে। খালিদ বলল, তুমি তো দিন দিন পাজি হয়ে যাচ্ছ বউ। ফাঁকিবাজ স্টুডেন্টদের মতো আদরের সময় তোমার ক্ষুধা পায়, ঘুম পায়, আরো কত কি পায়। খালিদের কথায় কাসফি ঘুম চোখে পিট পিট করে চাইল। মিষ্টি হেসে খালিদের গালে হাত রেখে বলল, তো কি করব? আমাকে ভালোবাসো, আমরা সারা রাত জেগে গল্প করব। কাসফি আহ্লাদি গলায় বলল। আমার যে ঘুম পায়, আমরা না হয় দিনে গল্প করব। খালিদের মায়া লাগে। কাসফির ক্লান্ত চোখ দুটোতে চুমু খেয়ে বলল, আচ্ছা তাহলে ঘুমাও। একটা গান শোনান না প্লিজ। কাসফির কণ্ঠে অনুরোধ ঝরে পড়ল। খালিদ কাসফির গালে গাল চেপে বলল, তুমি না গান গাইতে না করেছো? সেটা তো অন্যদের জন্য, আপনি শুধু আমার আর শুধু আমার জন্যই গাইবেন। খালিদ কাসফির কানে কানে গাইতে শুরু করলো। কাসফি প্রশান্তিতে চোখ বুজে ফেলে। বোধহয় গত 27 বছরের জীবনে এত শান্তিময় ঘুম আর কখনোই ঘুমায়নি কাসফি। আজ ছুটির দিন হলেও খালিদের ছুটি নেই। নিজের ব্যবসার এই এক জ্বালা। ইচ্ছে হলেই যেমন ছুটি কাটানো যায়, তেমনি আবার সময়ে অসময়ে কাজ পড়ে যায়। অবশ্য না গেলেও হয়, কিন্তু খালিদ নিজে সবকিছু তদারকি করে কাজ করায়। তাই শোরুমগুলো ফাইনাল টাচের আগে একবার নিজে দাঁড়িয়ে থেকে ভালো মন্দ দেখে নিতে চায় খালিদ। সকালে ঘুম থেকে উঠে কাসফিকে রুমে না পেয়ে মেজাজ বিগড়ে গেল। বিগড়ানো মেজাজ নিয়েই খালিদ ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে এসেও কাসফি নেই। নিচে এসেও ডাইনিং এর লিভিং এর কোথাও কাসফিকে না দেখে এক প্রকার বাধ্য হয়ে রান্নাঘরে উকি দিল। খালিদ সাধারণত কখনো রান্নাঘরে যায় না। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে খালিদের চোখ দুটো শীতল হয়ে গেল। গোলাপি শাড়ির আঁচল কোমরে কুঁচে কাসফি কাজ করছে। পেছন থেকে পিঠ দেখা যাচ্ছে, চুলগুলো আলগা হয়ে হাত খোপা করা, যা ঘাড়ের উপর পড়ে আছে। সকাল সকাল বউয়ের এই মোহনীয় রূপ না দেখতে পেয়ে এতক্ষণ যে পানসে ভাবটা ছিল, এখন তা কেটে গিয়ে মিষ্টি হয়ে উঠল। খালিদ চেয়ার টেনে ডাইনিং এ বসলো। এখান থেকে ক্যাবিনেটের গ্লাস ডোরে কাসফির প্রতিবিম্ব স্পষ্ট দেখা যায়। খালিদ এখন যতক্ষণ বাসায় থাকে, হয় কাসফির আশেপাশে থাকে, অথবা কায়দা করে এমন জায়গায় বসে থাকে যেখান থেকে কাসফিকে দেখা যায়। কাসফি সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কাটালো রান্না করে। দুপুরে সবাই একসাথে খেলো। খালিদ চোখে ইশারা করে কাসফিকে উপরে আসতে বলে নিজের ঘরে চলে গেল। কাসফি রুমে এসে দেখলো খালিদ বিছানায় শুয়ে আছে। কাসফি তাড়া দিয়ে বলল, বলুন কি বলবেন? আমার কাজ আছে। খালিদের রাগ লাগছে। কি এত কাজ তার? ঘরে কি আর কাজের লোক নেই? কি এত কাজ তোমার যে আমার কাছে 2 মিনিট আসতে পারো না? এলাম তো, বলুন এবার কি হয়েছে? এভাবে না, কাছে এসো। কাসফি কপাল কুঁচকে চাইলো, বলল, আচ্ছা বাবা ডেকেছে, আগে দেখে আসি, পরে আপনারটা শুনবো। বলতে বলতেই কাসফি রুম থেকে বেরিয়ে গেল। খালিদ আরো দুবার ডেকেও কাজ হলো না, কিন্তু কাসফি সেই যে গেল, পরে 2 ঘন্টায়ও আর তার দেখা পেল না খালিদ। অপেক্ষা করতে করতে বিরক্তি ও রাগে খালিদ ফুঁসে উঠে নিচে এলো। এসে দেখে এখানে সে ছাড়া ঘরের সবাই আছে। কাসফি ও মাহমুদ এক টিম, আর বাবা ও হুর এক টিম হয়ে দাবা খেলছে। বাবা এতক্ষণে কাসফিকে কিছুটা খেলা শিখিয়ে দিয়েছে। খালিদ কাসফির দিকে মোবাইল এগিয়ে দিয়ে বলল,
তোমার ফোনে কল এসেছিল। কাসফি মোবাইল হাতে নিয়ে দেখলো খালিদের অনেকগুলো মিসড কল ও মেসেজ। কাসফি পাত্তা না দিয়ে মোবাইল পাশে রেখে খেলায় মন দিল। খালিদ বুঝলো না সে কি ফেলনা নাকি, তাকে অপেক্ষা করে এখানে এসে খেলছে, আবার তার কল মেসেজ দেখেও কোনো কেয়ার করছে না। খালিদ মনে মনে ভাবলো খেলা দিয়েই সে আজ কাসফিকে মাত দেবে। খালিদ বাবাকে বলল। শফিক সাহেব উঠে যেতে চাইলে মাহমুদ বলল। খালিদ বাচ্চাদের মতো জেদ করে বলল। বাবা আমি খেলবো। মাহমুদ বলল। পরে আয় যা, এখন আমরা খেলছি। খালিদ রাগী গলায় বলল। না আমি খেলবো। মাহমুদ ভাব নিয়ে বলল। তুই পারিস যে খেলবি। খালিদ রাগী গলায় বলল। তোরা সবকটা মিলাও আমরা হারাইতে পারবি না। মাহমুদ ভাব নিয়ে বলল। আয় তবে ফিল্ডে, আজ খেলা হবে। শফিক সাহেবের জায়গায় খালিদ বসলো। শফিক সাহেব উঠে গিয়ে স্ত্রীর পাশে টিভি দেখতে বসে পড়লেন। খেলা আবার নতুন করে সাজানো হলো। কিছুক্ষণ খেলার পর কাসফি ও মাহমুদ দেখলো তারা হেরে যাচ্ছে। কাসফি আতঙ্কিত হয়ে তর্জনী মুখে দিয়ে চাবাচ্ছে, আবার বারবার মাহমুদের দিকে তাকাচ্ছে। আসলে দাবা মাহমুদ পারে না, সাধারণত খালিদই সব সময় বাবার সাথে খেলতো। মাহমুদ মুখ কাচুমাচু করছে। খালিদ খুব সহজেই দুটোকে কুপকাত করতে পেরে এবার কুটিল হাসি হাসলো। খালিদ তার হাতে দিয়ে কাসফির মন্ত্রী খেয়ে ফেললো। কাসফির খুব মন খারাপ হলো। কিছুক্ষণ ভেবে সে তার ঘোড়া 4 ঘর লাফিয়ে এনে খালিদের রাজা চেক দিল। খালিদ চিৎকার করে বলল। আরে আরে হচ্ছে নাকি কাশফি, তোমার ঘোড়ার 4.5 ঘর লাফিয়ে আসে কিভাবে? কাসফি মুখ বাঁকিয়ে বলল। আমার ঘোড়া অনেক পাওয়ারফুল, তাই আসে। খালিদ অবাক হয়ে বলল। কিন্তু খেলার নিয়ম তো 2.5 ঘর বাপ। কাসফি বলল। আমি বলেছি আমার ঘোড়াকে 4.5 ঘর যেতে, তাই যাবে। খালিদ বলল। তুমি বললে তো হবে না, খেলার নিয়মে তো 2.5 ঘরই যাবে। কাসফি বলল। ঘোড়া আমার, নিয়মও আমার। মাহমুদ তাল মিলিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘোড়া আমাদের যত ঘর ইচ্ছা তত ঘর যাবে। খালিদ কাসফির ঘোড়া ফিরিয়ে আগের ঘরে নিয়ে আসতে চাইল। বলল। ঘোড়া 2.5 ঘরের বেশি যেতে পারবে না। কাসফি আবারও 4.5 ঘর ঘোড়া এগিয়ে দিয়ে বলল। আপনার এত মোটা হাতি যদি এক দৌড়ে এই মাথা থেকে ও মাথায় যেতে পারে, তবে আমার ঘোড়াও 4 ঘর যেতে পারবে। মাহমুদ বলল। হেরে যাচ্ছে তাই এমন করছে, চিটার কোথাকার। খালিদ বাবাকে ডেকে বলল। দেখছো বাবা, ওরা চিটিং করছে। মাহমুদ কাসফির কানে কানে বলল। ভাবি দেখেন, আপনার বোকা বান্ডাকে আজ কি খেপানো যে খেপাবো না। শফিক সাহেব জাহানারা বাচ্চাদের কাণ্ড দেখে হাসছে। মাহমুদ খালিদকে বলল। বাবা তো তোকে সব সময় জিতিয়ে দেয়, তুই এমন করিস তাই। খালিদ এবার খুব রেগে গেল। নিজেরা চিটিং করে তাকে চিটার বলছে। খালিদ উল্টে দাবার কোট ফেলে দিল। মাহমুদ খালিদকে খেপিয়েই চলেছে। কাসফি খালিদের বাচ্চামো দেখে হাসছে। খালিদ একদম বাচ্চারা যেভাবে খেলায় হেরে গেলে রেগে যায়, খালিদও তেমনই ভীষণ রেগে গেছে। মাহমুদ উঠে হাসতে হাসতে বলল। ইয়েস, আমরা জিতে গেছি। কাসফির সাথে হাই ফাইভ করলো। সবাই হাসছে। খালিদ রাগে ফুঁসছে। খালিদের এই বাচ্চামো দেখে কাসফির খুব মজা লাগছে। কাসফি খালিদকে বলল। আচ্ছা আসুন আবার খেলি, দেখি কে জিতে। খালিদ বাঁকা চোখে চেয়ে বলল। তোমাদের মতো চিটারদের সাথে খেলবো না। মাহমুদ বলল। হেরে যাবি তাই তো খেলছিস না। কাসফি বলল। দাবা না, চলুন না অন্য কিছু খেলি। খালিদকে এক প্রকার জোর করেই ওরা পাঞ্জা লড়তে বসালো। খালিদ কিছুতেই মাহমুদের সাথে পাঞ্জা লড়বে না। কাসফি বলল। আপনি তো আমার সাথেই পারবেন না, মাহমুদ ভাইয়া তো দূরের কথা। খালিদ কপাল কুঁচকে কাসফির দিকে তাকিয়ে টেবিলের উপর হাত রাখলো। কাসফি খালিদের হাতে হাত রেখে খালিদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। কাসফি কোনোভাবেই খালিদের শক্তির কাছে পেরে উঠল না, তাই হার মেনে নিতেই খালিদের চেহারায় হাসি ফুটে উঠল। খালিদকে হাসতে দেখে কাসফিও মিটিমিটি হাসছে। কাসফিকে এভাবে হাসতে দেখে খালিদ বলল। হাসছো কেন? কাসফি বলল। বিহাইন্ড অফ এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান। খালিদ কপালে ভাঁজ ফেলে বলল। হোয়াট ডু ইউ মিন? সিম্পল, আমি হেরে গিয়ে আপনাকে জিতিয়ে দিলাম। খালিদ বলল। তোমার সাথে না খেলতে বসে ভুল হয়েছে, হেরে কেউ ক্রেডিট নিচ্ছে কি ভাই, ফাজিলের দল। কাসফির সাথে সাথেই নাক মুখ কুচকে চাইল। মাহমুদকে বলল। দেখেছেন ভাইয়া কেমন অকৃতজ্ঞ। মাহমুদ তর্জনী তাক করে বলল। এই এই ফাজিল বললি কাকে রে? বউ নিয়ে পালাবো কিন্তু বলে দিলাম, ওরে সারাদিন কাঁদলেও আর ফিরিয়ে দেবো না।
মাহমুদ কাসফিকে বলল, চলুন ভাবি, আমরা বাইরে থেকে ঘুরে আসি। কোথায় যাবেন ভাইয়া? হাঁটতে চান নাকি গাড়ি নেব? কাসফি বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ওয়াক হলে তো ভালোই হয়। ভাইয়া গত 1 সপ্তাহ যোগা না করে শরীরে জং ধরে গেছে। মাহমুদ বলল। মাহমুদ ভাবি, স্নিকার্স বা স্পোর্টস শু থাকলে পরে নিয়েন, হাঁটতে সুবিধা হবে। ইশারায় কাসফিকে হুরকে নিতে বলল। কাসফি হেসে হুরকে বলল। ওর তুমি যাবে আমাদের সাথে? হুর বলল। যেতে পারি, তবে হাঁটতে পারবো না। মাহমুদ খালিদকে বলল। তোকে কি ইনভিটেশন কার্ড দিতে হবে নাকি? খালিদ কারোর সাথে কোনো কথা না বলে চোখ মুখ শক্ত করে উপরে চলে গেল। কাসফি ঘরে এসে দেখলো খালিদ রেডি হচ্ছে। কাসফি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, কোথাও যাচ্ছেন? খালিদ উত্তর দিল না। কাসফি কাছে এসে খালিদের বাহুতে হাত রাখলো, বলল। কি হয়েছে, কথা বলছেন না যে? খালিদের এবার চরম মেজাজ খারাপ হচ্ছে। কাসফির আচরণ এমন যেন সে কিছুই জানে না। খালিদ ঝাড়া দিয়ে কাসফির হাত সরিয়ে দিল। কাসফি খালিদের রাগ দেখে খিলখিল করে হেসে ফেলল। হঠাৎ খালিদ কাসফিকে নিজের সাথে চেপে ধরল। কাসফি তখনও হেসে চলেছে। খালিদ হাতের বাঁধন দৃঢ় করে বলল। হাসছো কেন? কাসফি হাসার কারণে কথাই বলতে পারছে না। ভাঙা স্বরে এলোমেলো করে বলল। আপনার চাইল্ডিশ বিহেভিয়ার দেখে। খালিদ কাসফির মুখ চেপে ধরে বলল। হাসবে না, একদম চুপ। কাসফি মুখে আঙুল দিয়ে চুপ করার ভান করলো, কিন্তু সাথে সাথেই আবার হেসে ফেলল। খালিদ বলল। এই, তোমার মাহমুদের সাথে এত কি? হ্যাঁ, কি আবার, আমরা এক টিমে খেলছিলাম তাই। খালিদ কথা কেটে বলল। তুমি কি আমার নাকি ওর? খালিদের কণ্ঠে বাচ্চা মহিষা। কাসফি বলল। ওরা গন্ধ আসছে কোত্থেকে? বলে আবার হেসে উঠল। খালিদ ধমকে বলল। এই, হাসতে না করেছি না? বলেই কাসফির গাল চেপে ধরে অধরে অধরে আক্রমণ চালালো। তারপর ফিসফিস করে বলল। সারাদিন দূরে ছিলে কেন বলো তো? তুমি জানো তোমার জন্য আমি আজ আউটলেটেও যাইনি। কেন জাননি? তোমার সাথে থাকবো বলে। কিন্তু তুমি তো আমাকে একটু সময় দাওনি। গভীর অভিমানী কণ্ঠে খালিদ বলল। কাসফি আদুরে গলায় বলল। ছিলাম তো আপনার সাথে। কখন ছিলে? সারাদিন তো নিচে সবার সাথে ছিলে। একই তো কথা, বাসায় তো ছিলাম। কাসফি বলল। সবার সাথে থাকা আর আপনার সাথে থাকা তো একই কথা, কারণ ওরা সবাই আপনার প্রিয়জন। তো আপনার সাথে থাকা আর আপনার প্রিয়জনদের সাথে থাকা তো একই কথাই হলো, তাই না? আর আপনি যখন আমার, তখন আপনার সব মানুষগুলোও তো আমার, ঠিক আছে? খালিদ বলল। তবুও তুমি আমার সাথে থাকবে? কাসফি কথা না বাড়িয়ে সায় দিল। আচ্ছা থাকবো। তারপর তাড়া দিয়ে বলল। চলুন নিচে, হুর ভাইয়া অপেক্ষা করছে। খালিদ প্রথমে না করলেও পরে আবার ভাবলো বউ একা ছাড়া ঠিক হবে না। আজকাল মাহমুদের সাথে কাসফির এত খাতির তার মোটেও ভালো লাগে না। যদিও খালিদ জানে মাহমুদ হুরকে একরকম পাগলের মতো ভালোবাসে, তারপরও খালিদের পাগল মন কাসফির আশেপাশে অন্য কাউকে সহ্য করতে পারে না, হোক সেটা মাহমুদ, না মানে কাউকেই না। কাসফি কালো সাদা স্টেপ টপসের সাথে কালো প্লাজো পরে নিয়ে সাথে অ্যাশ কালারের হিজাব পরলো আর পায়ে সাদা কালো স্নিকার্স। খালিদের মনে হলো কাসফিকে দেশি পোশাকের চেয়ে ওয়েস্টার্নে বেশি মানাবে। খালিদ কালো গেবাটিং এর সাথে ধূসর রাঙা শার্ট পরে তৈরি হয়ে কাসফিকে নিয়ে নিচে নেমে এলো। মাহমুদ নামলো সবার শেষে। ওরা নেমে দেখলো হুর লিভিং এর কাউচে বসে জুতা পরছে। হুর জুতা পরে ফিতা জুতার ভেতর গুজে দিচ্ছে দেখে খালিদ বলল। হুর, জুতার ফিতা না বেঁধে গুজে দিচ্ছ কেন? হুর বলল। আমি ফিতা বাঁধতে পারি না। মাহমুদ হুরের সামনে এসে উরুর উপর থেকে ট্রাউজার টেনে এক হাঁটু মাটিতে ফেলে আর এক হাঁটু ভেঙে দ স্টাইলে বসে পড়ল। তারপর হুরের জুতার ফিতায় হাত দিতেই হুর কিছুটা মৃদু চিৎকার করে বলল। আরে আরে, কি করছেন? মাহমুদের এই কাজ দেখে কাসফি ও খালিদ বোধহয় কিছুটা লজ্জা পেয়ে তাড়াতাড়ি বাইরের দিকে চলে গেল। খালিদ মাহমুদকে বলল। তোরা আয়, আমরা বাইরে আছি। কিন্তু মাহমুদ না কারো পরোয়া করলো আর না মাহমুদ হুরের কথায় কান দিল। হুর পা সরিয়ে নিতে চাইলে মাহমুদ পা টেনে ধরে ফিতা বাঁধায় মনোযোগী হলো। হুর আবারও বলল। প্লিজ মিস্টার মাহমুদ,
ডোন্ট ডু দিস। মাহমুদ প্রথমবার নিজের নাম হুরের মুখে শুনে শীতল চোখে চাইল। সে দৃষ্টির পর হুর আর কিছুই বলতে পারল না। মাহমুদ তার শৈল্পিক হাতে জুতোর ফিতায় ফুল তুলল। হুরের মনে হলো কি অসম্ভব রকম সুন্দর সেই কারুকার্য। হুর মাহমুদ বেরিয়ে এলে ওরা হাঁটতে শুরু করলো। কাসফি আর হুরকে পাশাপাশি রেখে খালিদ মাহমুদের দিকে এগিয়ে গেল। মাহমুদের পিঠ চাপড়ে চাপা স্বরে বলল, খুব ফাস্ট আগাচ্ছিস, আমার উপর ভরসা নেই নাকি? মাহমুদ মুচকি হেসে খালিদের মতোই বলল, শোন, ব্যাপারটা ভরসার না। ব্যাপারটা হলো ভালোবাসা আসলে পিঠ চুলকানোর মতো। আমার ভালোবাসা আসলে পিঠ চুলকানোর মতো। আমার পিঠ তুই চুলকালে আমি মজা পাবো। মাহমুদের কথায় খালিদ হেসে ফেলল। ওরা বেশ কিছু সময় হেঁটে একটা রেস্টুরেন্টে ইভিনিং স্ন্যাক্স খেয়ে সন্ধ্যার পর বাসায় ফিরল। সবাই একসাথে একটা উৎসব মুখর দিন কাটালো। রাতে শোয়ার আগে কাসফি হুরের ঘরে এলো। কাসফি নক করে ঘরে ঢুকলো। হুর শুয়ে বই পড়ছে। কাসফিকে দেখে উঠে বসলো। কাসফি বোনের পাশে বসে অনেকক্ষণ সময় নিয়ে বোনকে আদর করলো, তার পড়াশোনার খোঁজ নিল। তারপর বলল, হুর অনেক দিন তো হলো, এখন তো তোমাকে বাসায় যেতে হবে হুর। স্থির দৃষ্টিতে বোনের দিকে চাইল। গোল গোল চোখ দুটো পানিতে ভরে উঠল। মুখে কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরল বোনকে। কাসফি দু হাতে বোনকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলালো। হুর ফুপিয়ে কেঁদে চলেছে। কাসফি বলল, হুর ব্যথাতুর কণ্ঠে বলল, আমি তোমাকে রোজ দেখে আসবো, রাশেদা খালা সারাক্ষণ তোমার সাথে থাকবে, কাঁদে না শোনা। রোজ আসতে হবে না, সপ্তাহে একদিন আসলেই হবে। তুমি ভাইয়াকে বেশি করে সময় দিও। মাহমুদ পানি নিয়ে খাবার ঘর দিয়ে যাওয়ার সময় হুরের কান্নার আওয়াজে থেমে যায়। দু বোনের কথা কানে যেতেই মাহমুদের মনে হলো এবার বোধহয় তাকেই এগিয়ে যেতে হবে। আর কারো উপরে ভরসা করে বসে থাকা চলে না। পরদিন সকালে নাস্তার টেবিলে সকলে একসাথে বসে নাস্তা করছিল। মাহমুদের খাওয়া প্রায় শেষের দিকে। সে খবরের কাগজ উল্টে পাল্টে দেখছে। চায়ের কাপে শেষ চুমুক বসিয়ে কাপ নামিয়ে রেখে কিছু একটা চোখে পড়তেই তার চোখ বড় বড় হয়ে গেল। আর চোখে একবার হুরিয়াকে দেখে নিয়ে জোরে জোরে পড়তে লাগলো, স্বর্ণের বাজারে দরপতন কমলো, গ্রাম প্রতি 60 টাকা। এ পর্যন্ত ঠিক ছিল, হঠাৎ উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল, আম্মা, বিবাহ করব আম্মা। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই হক চকিয়ে গেল। হুরিয়া ভয় পেয়ে গোল গোল চোখে চারপাশে তাকিয়ে পরিবেশ পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। এদিকে কাসফি ভীষণ খেয়ে কাস্তে কাস্তে নাকের পানি চোখের পানি এক করে ফেলল। খালিদ স্ত্রীর দিকে প্রথমে টিস্যু পরে পানি এগিয়ে দিল। শফিক সাহেব উঠে দাঁড়িয়ে বুকের বাঁ পাশে হাত ঘষতে ঘষতে বললেন, বাবারে, আমার বয়স হয়েছে, হার্ট দুর্বল। কবে যেন তোর এই কারণে অকারণে চিৎকারে আমি হার্ট অ্যাটাক করে ফটাক করে মরে যাই। জাহানারা স্বামীকে ধমকে বললেন, সকাল সকাল এসব বাজে বকছো। এসব কিছুর মাঝে একমাত্র খালিদই নির্বিকার রইল, কারণ সে ভাইয়ের এসব আচরণ সম্পর্কে অবগত। মাহমুদ মাকে উদ্দেশ্য করে বোকা বোকা হেসে আবার বলল, আর স্বর্ণের দাম কমেছে, বিয়ে করার এখনই সুযোগ। জাহানারা ছেলেকে ধমকে বললেন, বেয়াদব ছেলে কোথাকার, মারবো এক চর। এতদিন দুই ভাইকে বিয়ে বিয়ে করে গলা ফাটিয়েছি, তখন খুঁজ ছিল না, এখন দুটোই বিয়ে বিয়ে করে ঘোড়ার মতো লাফাচ্ছে। খালিদ ইনোসেন্ট ফেস করে বলল, আমি কি করলাম? মাহমুদ ভাইকে মুখ ভেঙচি কেটে অভিনয় করে বলল, আগে আগে বিয়ে করে নিয়েছে আর এখন বলছে আমি কি করব। কাসফির মনে হলো সে তার ছোট্ট কর্মজীবনে অনেক রকম পাগল দেখেছে, কিন্তু এই ঘরে উন্নত মানের উৎকৃষ্ট জাতের পাগলের সমাহার। এদের সাথে থাকলে সে নিজেও নির্ঘাত একদিন পাগল হয়ে যাবে ভেবেই সে শিহরিত হলো। মনে মনে বিপদের দোয়া পড়তে লাগলো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। মাহমুদের হাতে আছে আর কেবল 2 মাস। এর মধ্যে এখানকার কাজ শেষ করতে হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে জাপানের ওসাকা ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার কথা, তবে মাহমুদ 1 মাস হাতে রেখেই চলে যাবে ভেবেছে। সেদিকেও তো গোছগাছের ব্যাপার আছে। মাহমুদ আজ কলেজের প্রিন্সিপাল জাহাঙ্গীর স্যারকে জব ছাড়ার কথা বলতেই স্যার মুখটা ছোট করে ফেললেন।
মাহমুদ তার বাহিরে যাওয়ার ব্যাপারটা নিতান্তই গোপন করতে ব্যক্তিগত কারণে জব ছাড়তে চাইছে জানালে স্যার জবটা না ছাড়ার রিকোয়েস্ট করেন ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের কথা বলেন। পরে মাহমুদ রাজি না হওয়ায় কখনো জব করলে যেন অবশ্যই আগে তার কথা স্মরণ করেন তাও বলেন। মাহমুদ জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। গাড়িতে বসে আগামী দিনগুলোতে কি কি কাজ গুছিয়ে নিতে হবে তার একটি ছক কষে নেয়, যার প্রথম কাজটি হলো হুরকে নিজের করে নেওয়া। মাহমুদ গাড়ি ঘুরিয়ে তুরাগের দিকে যেতে যেতে কাসফির নাম্বারে ফোন করে বলল। ভাবি, অপর পাশে কাসফির ব্যস্ত কণ্ঠ শোনা গেল। জি ভাইয়া বলুন। আমি তুরাগের দিকে যাচ্ছিলাম, আসার পথে হুরকে পিক করে দিব। কাসফি রহস্য হেসে বলল, ঠিক আছে ভাইয়া, আমি হামিদ ভাইকে বলে কল করে ডেকে দিচ্ছি, আর বলে দিচ্ছি ওখানে আর তার কাজ নেই, হুরকে আনতে পার্সোনাল ড্রাইভার পৌঁছে গেছে। মাহমুদ উচ্চ শব্দে হেসে ফোন রেখে তুরাগের দিকে গাড়ি ছুটালো। আচ্ছা, মাহমুদের স্থির দৃষ্টি হুরের পথপানে চেয়ে। হুর ধীর পায়ে এগিয়ে আসছে, গায়ে হাঁটু অবধি টপসের সাথে প্যান্ট, মাথায় হিজাব, কাঁধে ব্যাগ, হাতে ফাইল, চোখে রোদ চশমা, সব সময়কার সাধারণ বেশভূষা, অথচ মাহমুদের কাছে কি অপূর্ব লাগছে। এসব কেবলই মাহমুদের ভালোবাসার জোরে। এজন্যই হয়তো প্রবাদে বলে পীড়িতের পেতনিও সুন্দর। মাহমুদ নিজেও ভাবনায় হেসে ওঠে। হঠাৎ চোখ পড়ে হুরের পাশে হেঁটে আসা রাফির উপর। ছেলেটা কিছু বলতেই হুর হাসতে হাসতে হাতে থাকা ফাইল দিয়ে রাফিকে মারতে থাকে। ছেলেটা হাত উঁচিয়ে নিজেকে প্রোটেক্ট করে। এই দৃশ্য মাহমুদের হৃদয়কে ঝাঁঝরা করে দিচ্ছে। মাহমুদ হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে ফেলে, রাগ নিয়ন্ত্রণ করতে বড় বড় শ্বাস নেয়। গেটের কাছে এসে হুর গাড়ি না পেয়ে হামিদ ভাইকে কল করে জানতে পারে কাসফি তাকে ডেকে পাঠিয়েছেন। কাসফিকে ফোন করে হুর বলল, আপনি তুমি হামিদ ভাইকে ডেকে নিয়েছো? কাসফি বলল, বেশ। হ্যাঁ হুর, আমার দরকার ছিল। আমি বাসায় যাব কি করে? মাহমুদ ভাইয়া ওই দিকটাই কাজে গেছেন, তোমাকে বাসায় পৌঁছে দেবেন। আপি, আমি ওনার সাথে যাব না। বেশ কিছুক্ষণ বোঝানোর পর হুর যেতে রাজি হলো। কিছুটা দূরে দাঁড়িয়ে মাহমুদ সবটা শুনলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। এগিয়ে এসে ফ্রন্ট সিটের দরজা খুলে দিলে হুর উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলে বেশ কিছুক্ষণ পর মাহমুদ নিজে থেকে বলল, কেমন আছো হুর? হুর সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে পড়ে আছে। চোখ বন্ধ রেখেই বলল, ভালো। মাহমুদ আবারও বলল, তোমার পড়াশোনা কেমন চলছে? হুর আগের মতোই বলল, চলছে। মাহমুদ কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার রাফির সাথে মেশামেশা আমার পছন্দ না হুর। এবার হুরের ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখা গেল। উপহাস করে বলল, আপনি তো মিশছেন না, তবে আপনার পছন্দ অপছন্দের কথা আসছে কেন? মাহমুদ এ কথার পরিপ্রেক্ষিতে আর কোনো কথা বলতে পারল না। এতটা অপমান, অবহেলা, কঠোর ব্যক্তিত্বের মাহমুদের ভেতরটা ভেঙে গুঁড়িয়ে দিল। মাহমুদ নিজেকে বেশ সময় নিয়ে যথাসম্ভব সামলে নিয়ে আবার বলল, আমি জাপান চলে যাচ্ছি হুর। হুর সুন্দর করে হেসে বলল, এটা তো ভালো কথা। তা কি কাজে যাচ্ছেন? যদিও হুর জানে মাহমুদ পিএইচডি করতে যাচ্ছে, কাসফির কাছে বেশ কবার শুনেছে। মাহমুদ সরল কণ্ঠে বলল, হায়ার স্টাডির জন্য। হুর হাসতে হাসতে বলল, বুড়ো বয়সে পড়াশোনা ভালো লাগে আপনার? আই মিন, আমার তো এখনই পড়তে ইচ্ছে করে না। মাহমুদ খুব ভালো করেই বুঝলো হুর তাকে বয়সের খোঁটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে হুর আর তার বয়সের পার্থক্যটা। মাহমুদ চুপ করে রইল। ছেলেটা ভাষা হারিয়ে ফেলেছে। হুর নিজেই আবার বলল, যা হোক, আমাদের জন্য চকলেট, ডাভ সাবান, সানসিল্ক শ্যাম্পু এসব পাঠাবেন? মাহমুদ ক্ষীণ আওয়াজে কোনো রকম বলল। পাঠাবো। মাহমুদের অসহ্য লাগছে চারপাশ। হুরের এই তিরস্কার আর নিতে পারছে না মাহমুদ। গাড়িতে দম বন্ধ লাগছে। মাহমুদ ক্লস্ট্রোফোবিক রোগীদের মতো হাঁসফাঁস করে উঠল। অসহ্য যন্ত্রণা বুকে চেপে গাড়ির স্পিড বাড়িয়ে দিল মাহমুদ। 1 ঘন্টার রাস্তা মাত্র 35 মিনিটে শেষ করে বাড়িতে পৌঁছালো। কাসফিকে হসপিটাল নামিয়ে দিয়ে গাড়িতে বসেই অপেক্ষা করলো খালিদ। কাসফি রোগী দেখায় ব্যস্ত হয়ে যেতে গাড়ি থেকে নেমে হসপিটালে ঢুকলো। সেলিম খালিদকে দেখে এগিয়ে এসে বিনীত ভঙ্গিতে কুশলাদি বিনিময় করে বলল, কেমন আছেন স্যার? খালিদ হেসে বলল, আছি সেলিম, তোমাদের হেলাল স্যার আছেন? জি ভালো আছেন।
খালিদ 1000 টাকার চকচকে নোট সেলিমের বুক পকেটে গুজে দিয়ে বলল, দেখা করার ব্যবস্থা করো। সেলিম তড়িঘড়ি পায়ে এগিয়ে গিয়ে অ্যাসিস্ট্যান্ট মেয়েটার সাথে কথা বলল। ভেতরে থাকা রোগীটিকে সম্ভব হলে এক প্রকার টেনে হিঁচড়ে বের করে দিত সেলিম। খালিদের কাছে ফিরে এসে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।